তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত বিষয়ের সমাধান। তাহলে শুরু করে দিই। 1 নম্বরে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউস। 1 নম্বরে কি বলেছে, এ প্রপোর্শনাল টু বি যদি হয় তাহলে কি হবে। এ নম্বরে বলেছে এ স্কোয়ার প্রপোর্শনাল টু বি কিউব, এখানে বলেছে এ কিউব প্রপোর্শনাল টু বি স্কোয়ার, এখানে বলেছে এ প্রপোর্শনাল টু বি কিউব, এখানে বলেছে এ স্কোয়ার প্রপোর্শনাল টু বি স্কোয়ার। এখন দেখো, তোমরা এটা জেনে রাখবে যে এ যদি প্রপোর্শনাল টু বি হয় তাহলে এই সমানুপাতিক চিহ্নটা সবসময় থাকবে। কখন সেটা? যদি এ টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু বি টু দি পাওয়ার এন হয়। মানে এর মাথায় যত ঘাত হবে বা যত পাওয়ার হবে, বি এর মাথার ঘাতটাও কিন্তু ততই হতে হবে। তবে তখনই এ যদি বি এর সঙ্গে সমানুপাতি থাকে তাহলে অবশ্যই এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার সঙ্গে সমানুপাতি হবে। এটা মনে রাখতে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে না, কারণ এখানে স্কোয়ার, এখানে বি কিউব, এখানে কিউব, এখানে স্কোয়ার, এখানে এ, এখানে বি কিউব, এখানে আছে এ স্কোয়ার প্রপোর্শনাল টু বি স্কোয়ার। সুতরাং আমি যা করে দেখালাম এই অনুযায়ী কী হবে, এ স্কোয়ার প্রপোর্শনাল টু বি স্কোয়ার হবে। ঠিক আছে, এবার করব 2 নম্বর অঙ্ক। 2 নম্বরে কি বলেছে দেখো, এ ও বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 600 টাকা এবং বি এর লাভ 400 টাকা পায়, তাহলে ব্যবসায় বি এর মূলধন কত? অপশান দেওয়া আছে। ধরি বি মাসিক এক্স টাকা ব্যবসায় নিয়োজিত করে। এবারে তোমরা জানো যে একটা ব্যবসায় শুরু করার পরে লাভ কী অনুপাতে পাওয়া যায়? যে যত বেশি মূলধন নিয়োজিত করবে সে সেই অনুপাতে তত বেশি লাভ পাবে। সুতরাং লভ্যাংশ মূলধন অনুপাতে বণ্টিত হয়। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এর যে মোট মূলধনটা ব্যবসায় খেটেছে সেটা বের করে নেব। তাহলে এর মোট মূলধন কত যেটা ব্যবসায় কেটেছে? এর মোট মূলধন কত হবে বলো? প্রতি মাসে 1000 টাকা করে 9 মাসের জন্য হয়ে যাবে আমার 9000 টাকা। তাহলে এখানে বি এর টাকাটা কতদিন খেটেছে? 6 মাস খেটেছে বি এর টাকাটা। তো 6 মাস প্রতি মাসে খেটেছে এক্স টাকা। তাহলে বি এর মোট মূলধন কত হবে? 6x টাকা। তাহলে আমরা এখন কি বের করব? তাহলে তোমরা জানো, আমি একটু আগেই বলে দিলাম, লভ্যাংশ সবসময় মূলধন অনুপাতে বণ্টিত হয়। তাহলে বি এর লভ্যাংশটা কত হবে? বি এর লভ্যাংশ আমার হবে, এখানে মোট অনুপাত সমষ্টি কত হবে? 9000 প্লাস 6x, উপরে বি এর মূলধন কত? 6x। তাহলে এই অনুপাতে লভ্যাংশটা বণ্টিত হবে, তাই তো? কিন্তু দেখো অঙ্কে বলেছে যে ব্যবসায় মোট লাভ 600 টাকা হয় এবং বি লাভ পায় 400 টাকা। তাহলে এই অঙ্ক অনুসারে বি এর লভ্যাংশ কত? 400/600। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে 6x/9000 প্লাস 6x ইকুয়াল টু কত? 400/600। এবার 0 কেটে দাও, থাকলো 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। এবার বজ্রগুণ করলে আমরা কত পাবো? 3 6 18x, এদিকে পাবো 9 দুগুণ 18000 প্লাস 12x, বিয়োগ করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত? 6x ইকুয়াল টু 18000। তাহলে x ইকুয়াল টু কত হবে? অবশ্যই 3000 টাকা। তাহলে কোন অপশানটা রাইট হবে? বি অপশান আমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলে আসি 3 নম্বরে। কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে অন্তঃস্পর্শ করলে কীরকম হবে? এই একটা বৃত্ত মনে করো যার কেন্দ্র এইটা, আর এই একটা বৃত্ত যার কেন্দ্র এইটা। কিন্তু বলে দিয়েছে বৃত্তদের ব্যাসার্ধ। তাহলে এই প্রথমে এই ব্যাসার্ধটা কত বলে দিয়েছে? মোট 7 সেন্টিমিটার। আর ভেতরের যে বৃত্তটার ব্যাসার্ধ তার বলেছে কত? 4 সেন্টিমিটার। এখন আমাকে কি বের করতে হবে? এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা বের করতে হবে। কি করে হবে? মোট দূরত্ব 7, সেখান থেকে এইটুকুটা 4, তাহলে এটা কী করতে হবে? জাস্ট বিয়োগ করতে হবে। 7 থেকে 4 বিয়োগ করলে কত পাবো? 3। তাহলে 3 সেমি হবে হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। চলে যাই 4 নম্বরে। কি বলেছে, r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত?
আমরা গোলকের আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব। এখানে আর এর জায়গায় কি আছে, r/2 পাই আর কিউব, r/2 হোল কিউব। অবশ্যই এখানে ঘন একক, তাহলে এখানে কত হবে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব বাই 8। 4 দুগুণ কাটলে কত হবে, 4 দুগুণ 8। তাহলে দেখুন গুণ করলে কি হবে, নিচে আছে 3 ইন্টু 2 মানে 6, আমি লিখে নিলাম 1/6 আর উপরে পাই আর কিউব। তাহলে দেখো কোন অপশানটা রাইট, অবশ্যই ডি নাম্বার অপশানটা রাইট। তাহলে আমার এমসিকিউগুলো হয়ে গেল, চলে যাব আমি দ্বিতীয় ভাগে। এলাম পরের ভাগে কি বলেছে, সত্য মিথ্যা লেখো। 1 নম্বরে কি বলেছে, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। কথাটা কি সত্য না একদমই নয়? আমরা জানি দুটি ত্রিভুজ সর্বসম হলে সদৃশ্য হয়, কিন্তু সদৃশ্যকোণী হলেই যে সর্বসম হবে এমন কোনো কথা নেই। তাহলে এটা কি লিখবো, আমরা মিথ্যা লিখব। পরটি দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুদ্বয়। ঠিক আছে, এই কথাটা কি ঠিক? দেখো আমি একটা ছবি আঁকছি, এই একটা শঙ্কু এঁকে নিলাম, এটা শঙ্কুর ব্যাসার্ধ, এটা উচ্চতা আর এটা তির্যক উচ্চতা। দেখো তো এটা কীরকম ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা এই কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে কি এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে? কখনোই নয়, এটা একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই তথ্যটিও কি হবে, মিথ্যা হবে আবার। আচ্ছা, চলে আসি 3 নম্বরে কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2 1/3 1/4 হলে লাভের অনুপাত হবে 3:4:6। আমরা জানি যে লাভের অনুপাত সবসময় মূলধনের অনুপাতেই হয়। ঠিক আছে, তাহলে এখন দেখি মূলধনের অনুপাতটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কত হয়। এখানে আছে 1/2 1/3 1/4। দেখো আমরা এখানে এলসিএম হবে 12, তাই তো? বাড়াতে যদি গুণ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে 6, একে বাড়াতে গুণ করলে হয়ে যাবে 4, একে বাড়াতে গুণ করলে হবে 3। তাহলে কত হচ্ছে 6:4:3, কিন্তু এখানে দেওয়া আছে 3:4:6, উল্টোটা দেওয়া আছে। তাহলে এই তথ্যটিও হবে পুরোপুরি মিথ্যা। চলে আসি 4 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো a proportional to 1/b এবং b proportional to 1/c হলে a proportional to 1/c হবে। দেখা যাক। তাহলে দেখো বলেছে a proportional to 1/b, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি তাহলে a is equal to k1/b। আমরা কেটাকে ধরে নিলাম ভেদ ধ্রুবক। একইভাবে b proportional to আছে হচ্ছে 1/c, তাহলে এখান থেকে কি লিখতে পারি, b is equal to ধরে নিলাম এটা k2/c। অবশ্যই এরা ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার দেখো এখানে b আছে বাম পাশে, এখানে আছে k2/c। আমি দেখো আগের সমীকরণ থেকে b আর a এর মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, তাহলে এখান থেকে b is equal to কত হচ্ছে k1/a। আমি কি করব, এখানে এই b এর জায়গাতে এই মানটি বসিয়ে দেব, তাহলে এটা কত হয়ে যাবে k1/a is equal to k2/c, তাই তো? তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে, মনে করো এটা উপরে চলে গেল, তাহলে a/c is equal to কত হবে বলো দেখি, k1/k2। এটা তো একটা ধ্রুবক, একই না? তাহলে জানি দুটো সংখ্যার অনুপাত যখন ধ্রুবক হয় তাহলে অবশ্যই কি হবে, a proportional to c হবে। কিন্তু এখানে বলেছে a proportional to 1/c, তাহলে এই তথ্যটিও আমার কি হবে, মিথ্যা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বোঝার অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলে যাই পরের ভাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ড্যাশ হবে। দেখো এই ক্ষেত্রে আমরা অঙ্কটি কি করে করব, আমরা জানি যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 4πr², যদি ব্যাসার্ধ আর হয়। এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা হয়ে যাবে 4π, আর এর জায়গায় 2r, কারণ ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল। এটা তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি আমরা 4πr² তো বটেই, আর 2 দুগুণ কত হচ্ছে 4। তাহলে আগে ছিল 4πr², এখন হয়ে গেল 4πr² ইন্টু 4। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে,
কত গুণ হয়ে যাচ্ছে? আগের ক্ষেত্রফলের 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখবো? 4 গুণ হবে, আগের ক্ষেত্রফলের 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা করে ফেললাম 3-এর 1। এবার দেখো 3-এর 2। 3-এর 2 কি বলেছে? একটি ব্যবসায়ী শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল, প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছিল। মাসুদ, শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত কত? তাহলে সবচেয়ে কম কে দিয়েছে? মাসুদ। তাহলে মাসুদের মূলধন ধরে নিই আমি কত? মাসুদের মূলধন ধরে নিলাম আমি x টাকা, তাই তো? তাহলে শোভা কত দিয়েছে? তাহলে শোভা দিয়েছে 1.5 গুণ। 1.5 মানে কত? 2 একে 2, 1 3, 3-এর 2, তাহলে 3/2 x টাকা। বুঝতে পারছো? তাহলে প্রিয়া কত টাকা দিয়েছিল? প্রিয়া দিয়েছিল 2.5 গুণ। 2.5 গুণ মানে আমরা কি করতে পারি? 2 2 4, 1 5, 5/2, তাহলে 5/2 ইন্টু এক্স টাকা। তাহলে প্রত্যেকের আমরা মূলধনগুলো পেয়ে গেলাম। এখন মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত আমার হয়ে যাচ্ছে মাসুদ, শোভা ও প্রিয়া। মাসুদের হচ্ছে x টাকা, শোভার হচ্ছে 3/2 ইন্টু এক্স টাকা, আর প্রিয়ায় 5/2 ইন্টু এক্স টাকা। সবার মধ্যে x কমন, তাহলে x বাদ চলে গেল। এবার দেখো এদের হরে 2 আছে, আমি কি করব? সবাইকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 5/2 ইন্টু 2 মানে 2 2 কাটা চলে যাবে, এটা হয়ে যাবে 5। তাহলে অ্যান্সার কত বেরোলো? 2:3:5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মূলধনের অনুপাত কত হবে? 2:3:5 হবে। ঠিক আছে, এইবার 3 নাম্বার কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে স্পর্শ করে। কি বলেছে? এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কটা? স্পর্শক অঙ্কন করা যাবে? একটি করা যাবে। তাহলে স্পর্শক সংখ্যা কত হবে? একটি। তাহলে আমরা 3 নম্বর অবধি করে ফেললাম, আমরা চলে যাব 4 নম্বরে। এবার শুরু করব 4 নম্বর অঙ্ক। কি আছে? 4-এর 1-এ দেখো বলেছে a প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি এবং সি প্রপোর্শনাল টু এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে প্রথমে দেওয়া আছে a প্রপোর্শনাল টু বি। আমি এখান থেকে কি লিখতে পারি? a ইজ ইকুয়াল টু k1b। এখানে কি? k1 ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক। এখানে যেহেতু 2 নম্বর আছে, সুতরাং এগুলো আমরা লিখে করব। আমরা শর্ট কোশ্চেনে অত লিখলাম না, যেহেতু ওটাকে দেখাতে হবে না, রাফে করলেই হবে। কিন্তু এক্ষেত্রে আমাকে যেহেতু 2 নম্বর আছে, অঙ্কগুলো করে দেখাতে হবে। দ্বিতীয়ত কি আছে? বি প্রপোর্শনাল টু সি, তার মানে বি ইজ ইকুয়াল টু k2c। একই রকম ব্যাপার, এখানে k2 হচ্ছে ভেদ ধ্রুবক। শেষে কি আছে? সি প্রপোর্শনাল টু এ, তার মানে সি ইজ ইকুয়াল টু k3a, যেখানে k3 ইজ ইকুয়াল টু ভেদ ধ্রুবক। তাহলে আমি 3টে পেয়ে গেলাম। এবারে দেখো আমি কি করব? এই 3টেকে, ধরো এটা 1, এটাকে 2, এটাকে 3, এই 3টেকে আমি কি করব? মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি হবে? 1 ইন্টু 2 ইন্টু 3 করে পাই, দেখো কি পাচ্ছি? বাম পক্ষে আছে কত? এ বি সি, তাহলে এ বি সি। আর ডান পক্ষে কত আছে? k1, k2, k3। আচ্ছা, এদিকে কি হবে? বি সি এ, এটা সবকে গুণ করলে সাজিয়ে লিখলে হয়ে যাবে এ বি সি। দেখো এবার দেখো দুপাশে এবিসি আছে, এবিসি কমন, তাহলে এক্ষেত্রে আমি এবিসিটাকে ভ্যানিশ করে দিলাম। তাহলে এখানে কত লিখব? 1 ইজ ইকুয়াল টু k1, k2, k3। ঠিক আছে, তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি হলো? অবশ্যই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, এদের গুণফল হচ্ছে আমার কত হবে? এদের গুণফল আমার 1। এটি হচ্ছে আমার নির্ণেয় সম্পর্ক। এটা তো বুঝতে পেরেছো। আমি চলে যাব 2 নম্বর অঙ্কে। আচ্ছা, 2 নম্বর অঙ্কে দেখো পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, মানে বাইরে যে ত্রিভুজটা আছে, এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। এপি ইকুয়াল টু 4, এপি ইকুয়াল টু বলেছে 4, বিপি ইকুয়াল টু বলেছে 6, এসি ইকুয়াল টু বলেছে 12 সেন্টিমিটার, আর বিসি বলেছে এক্স। তাহলে এক্স এর মান নির্ণয় করো। দেখো এই অঙ্কটি করার জন্য কি করবো? আমাকে ছবিটা একটু এঁকে নিই, কারণ ওখানে ছবিটা ছোট আছে, বোঝাতে আমাকে একটু অসুবিধা হবে। তাহলে মোটামুটি এরকম আমি একটা ছবি
এঁকে নিলাম এ বি সি। এটা এই বিন্দুটা কত পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর। দেখো এক্ষেত্রে দেখো যে এই যে বৃত্তটা আমরা আছে, আচ্ছা এই বৃত্তটার কেন্দ্র মনে করো ও। এবারে দেখো আমরা লিখব ও কেন্দ্রীয় বৃত্তের এই যে এই বিন্দু থেকে দুটি স্পর্শক কি কি, এপি আর এ আর। বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক কি কি বলো, দুটি স্পর্শক এপি ও এ আর, এপি ও এ আর। আচ্ছা তোমরা ইতিমধ্যে উপপাদ্যে পড়েছ যে কোনো ত্রিভুজের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাহলে স্পর্শকগুলি কি হবে, স্পর্শকগুলির দৈর্ঘ্যগুলো সমান হবে। তার মানে এক্ষেত্রে কি হবে, এপি আর এ আর এর দৈর্ঘ্যটা সমান হবে। তাহলে আমরা যেহেতু লিখে নিলাম ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক এপি ও এ আর, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, দেয়ারফর এপি ইজ ইকুয়াল টু এ আর। এখন এপি কত, এপির মান তো বলেই দিয়েছে কত, 4 সেন্টিমিটার। দেখো এপি ইকুয়াল টু 4 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে এ আরটা কত হবে, দেয়ারফর এ আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমার 4 সেমি। কেন, যেহেতু এপি ইজ ইকুয়াল টু 4 সেমি, ঠিক তো। এবার এদিকে দেখো এসি ইকুয়াল টু কী দেওয়া আছে, টোটালটা 12 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। কিন্তু দেখো এখানে আমি এ আর ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 4 সেন্টিমিটার। তাহলে বাকি এই যে সিআরটুকু কত হবে, তাহলে এসি ইজ ইকুয়াল টু 12 সেমি। এটা প্রদত্ত, আমি কি পেয়ে গেলাম, এ আর ইজ ইকুয়াল টু 4 সেমি, তাই না। তাহলে দেয়ারফর সিআর ইজ ইকুয়াল টু কত হবে, সিআর ইজ ইকুয়াল টু অবশ্যই হয়ে যাবে কত, 12 থেকে আমার 4টা বিয়োগ চলে যাবে, এইটুকুটা তো 4, তাহলে বাকি এইটুকু থেকে গেল। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে এটা হয়ে যাবে 8 সেন্টিমিটার। এটুকু বোঝা গেল। তাহলে আমি এটা কত পেলাম, 8 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার দেখো ঠিক একইভাবে মনে করো ও কেন্দ্রীয় বৃত্তের সি বিন্দুটা বহিস্থ এবং সি বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। তাহলে কি হবে, অবশ্যই এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। তোমরা আবার এখানে লিখতে পারো একইভাবে আমরা কি লিখতে পারি, সিআর সিকিউ ইজ ইকুয়াল টু সিআর। আমি ঘটনাটি বলে দিলাম, কিন্তু সিআর এর ভ্যালু কত, সিআর এর ভ্যালু আমরা 8 বের করেছি, 8 সেমি। দেয়ারফর সিকিউ ইজ ইকুয়াল টু কত, 8 সেমি। তাহলে আমরা সিকিউটা পেয়ে গেলাম 8। এবার দেখো এদিকে আগে অঙ্কে বলেই দিয়েছে বিপি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এই ক্ষেত্রেও আমরা আবার লিখে নেব একইভাবে আমরা বিকিউ ইজ ইকুয়াল টু কি লিখবো, এই বিকিউ ইজ ইকুয়াল টু লিখবো আমরা হচ্ছে বিপি, কারণ ও কেন্দ্রীয় বৃত্তের মনে করো বহিস্থ বিন্দু বি আর এই দুটো স্পর্শক অঙ্কন করা আছে, তাহলে এদের দৈর্ঘ্যগুলো সমান। তাহলে বিকিউ ইজ ইকুয়াল টু বিপি ইজ ইকুয়াল টু কত হবে, বিপির মান দেওয়া আছে 6, তাহলে 6 সেমি, বিপি ইজ ইকুয়াল টু 6 সেমি। তার মানে কি পেলাম, আলটিমেটলি বিকিউ ইজ ইকুয়াল টু 6 সেমি। আমাকে কি বের করতে বলেছে এখানে বিসি ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান কত, এক্স এর ভ্যালু বের করতে বলে। তাহলে এক্স ইকুয়াল টু কি, বিসি। আর বিসি মানে কি হচ্ছে, বিকিউ প্লাস কিউসি, বিকিউ প্লাস কিউসি বা সিকিউ, বলো কিউসি, আমরা লিখলাম কিউসি। বিকিউ এর মান কত 6, আর সিকিউ বা কিউসি এর মান কত 8 সেমি। তাহলে মোট কত হয়ে গেল, 14 সেমি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। আচ্ছা শেষে কি আছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করি। শেষে দেখো 5 নম্বরে কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর 42 আছে 215 পৃষ্ঠায়। তাহলে এটা কত নম্বর, 5 এর হচ্ছে উপপাদ্য কত, উপপাদ্য হচ্ছে আমার
42 পেজ 215। তোমরা এখানে উপপাদ্যটা ভালো করে পড়ে নেবে। আশা করি অনেকের পড়াও হয়ে গেছে, বুঝেও গেছো। যদি কারো পড়া হয়নি বা বুঝতে অসুবিধা থেকে থাকে, না বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের আলাদা এক্সট্রা করে একটা ভিডিও বানিয়ে উপপাদ্যটি বুঝিয়ে দেবো। আজ তাহলে এখানে শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো রকম সন্দেহ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে এখানেই শেষ করছি। যদি আমার টিচিং ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনটি প্রেস করবে এবং যারা নতুন আমার এই চ্যানেলে তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। কারণ এই চ্যানেলে তোমরা এরকম আরও বহু ভিডিও পাবে বা ইতিমধ্যে পেয়ে গেছো। কারণ মাধ্যমিক 2022-এর জন্য আমি ইতিমধ্যে অনেকগুলো শর্ট কোশ্চেনের সিরিজ তৈরি করেছি। এরপরে তোমরা এরকম আরও অনেকগুলো সিরিজ পাবে। সুতরাং যারা মাধ্যমিক 2022-এর ক্যান্ডিডেট তারা অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, বেল বাটনটিও তোমরা প্রেস করে রাখবে। কারণ যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।